শুরু করি নাই। আমরা আজকে প্রথমে থার্মোডাইনামিক্সের সেকেন্ড লর কয়েকটা স্টেটমেন্ট পড়ছি, যেগুলি তুমি ক্লাস লেকচার যেটা দেবো সেখানে প্রথমে রিডিং করে পেয়ে যাবা। এখন এটা সেকেন্ড ল পড়তে গেলে একটা কার্নোট ইঞ্জিন নামে জিনিস আছে, সেই জিনিসটা পড়তে গেলে আমার ওয়ার্ক ডান বিভিন্ন আইসোথার্মাল এবং অ্যাডিয়াবেটিক প্রসেসে ওয়ার্ক ডান কেমন হবে সেই সম্পর্কে আমার একটু লাগে। তার জন্য আমি এখন এই ওয়ার্ক ডানের ক্যালকুলেশনটা করে দেখতেছি। ওয়ার্ক ডানের এক্সপ্রেশন হলো এটা, কিন্তু আমরা জানি যে আইসোথার্মাল প্রসেসে পি বি ইকুয়াল টু আর টি। তাহলে পি ইকুয়াল টু আর টি বাই ভি ডিভি। ধরো বস্তুটা ভি1 থেকে ভি2 তে পরিণত হয়েছে, তাহলে আমার এই ইকুয়েশনটা কি হবে সেটা আমি দেখি। আর টি বাইরে চলে আসবে, এইখানে চলে আসবে লন ভি, এটা ইকুয়াল টু ভি1 ভি2 ইকুয়াল টু আর টি লন ভি2 মাইনাস লন ভি1 ইকুয়াল টু আর টি লন ভি2 বাই ভি1। এই ইকুয়েশনটা আমার মনে রাখতে হবে। ধরো এটা দিস ইজ ডাব্লু ইন আইসোথার্মাল। আরেকটা জিনিস আমার প্রয়োজন হবে, সেটা হলো এটাকে আবার নিচে নামাইতে হবে যেন দেখা যায়, যেন আমরা ক্যালকুলেশনটা করতে পারি। আরেকটা আমার দরকার হলো ওয়ার্ক ডান ইন এ অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক অ্যাডিয়াবেটিক প্রসেস কাকে বলে? যেই প্রসেসে টেম্পারেচার চেঞ্জ হয় না, তাই না? এটা টেম্পারেচারটা স্থির থাকে। আমি কোনো একটা সিস্টেমের ভিতর টেম্পারেচার দিতেও পারবো না, নিতেও পারবো না। তখন আমাদের পিবি এর রিলেশনটা হয়ে যায় এরকম। তখন পি এবং ভি এর রিলেশনটা হয়ে যায়, আমরা এইভাবে লিখি পিবি গামা ইকুয়াল টু পিবি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা আমরা তখন ব্যবহার করি। তারপরে আমরা কি করব সেটা হলো আমরা ডাব্লিউ ইকুয়ালটা আগের মতোই লিখবো, যে ভি1 টু ভি2 পি ডিভি দিস ইজ ইকুয়াল টু, এখন আমি লিখতে পারি কি কনস্ট্যান্ট ইকুয়াল টু যদি কে লিখি, তাহলে আমরা এটাকে লিখতে পারবো ইন্টিগ্রেশন অফ কে বাই ভি গামা ডিভি। ধরো আমরা এটা ভি1 থেকে ভি2 তে চেঞ্জ করতেছি, তাহলে এটা হয়ে যাবে দিস ইজ ইকুয়াল টু কে। এটাকে আমি যদি ইন্টিগ্রেট করি ভি গামা মানে হলো বি মাইনাস গামা, ভি মাইনাস গামা প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস গামা প্লাস 1 ডিভাইডেড বাই, এখানে হবে এটার মান কি হবে ভি1 বাই ভি2। তাহলে এটাকে লেখা যায় কে বাই 1 মাইনাস গামা 1 ওভার ভি2 গামা -1 ভি গামা -1। এটা আজকে এটার রেজুলেশনটা খুব খারাপ আসছে, -1। তাহলে এটাকে আমি ব্র্যাকেট শেষ করে দিলাম। তাহলে এখন আমরা যেহেতু জানি P1 V1 গামা ইকুয়াল টু P2 V2 গামা ইকুয়াল টু কে, এই ইকুয়েশনটাকে আরো অনেক ভাবে লেখা যায়। তখন লেখা যাবে এটা ইকুয়াল টু কে, সরি কে আর লিখবো না, 1/1 গামা ইন্টু কে V2 গামা -1 মাইনাস কে V1 V1 গামা -1। আর এইটাকে তুমি আরেকটু পরে এটাকে আবার এই সূত্রের মাধ্যমে তুমি এটাকে লিখতে পারো P2 V2 মাইনাস P1 V1। এতটুকু পর্যন্ত আমার আসলে একটু জানতে হবে, তারপর আমরা সহজে আমরা পরের জিনিসটা বের করছি। তাহলে আমরা দুইটা জিনিস জানলাম, ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল এন্ড ওয়ার্ক ডান ইন অ্যাডিয়াবেটিক প্রসেস। এখন আমি আবার একটু স্ক্রিন শেয়ারে যাব একটা কার্নোট ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা দেখানোর জন্য। এখন দেখো আমরা এখন একটা কার্নোট ইঞ্জিনে
নিয়ে আসছি, দিস ইজ এ কার্নোট ইঞ্জিন। কার্নোট ইঞ্জিনে দেখো আমরা শুরু করব এ পয়েন্ট থেকে। এ পয়েন্টে প্রেসার হলো P1, ভলিউম হলো V1, টেম্পারেচার হলো T1। এখানে যদি আমি Q1 পরিমাণ হিট সিস্টেমটাকে দিই, তখন সে এ থেকে বি তে চলে যাবে, বি তে গিয়ে তার প্রেসার হয়ে যাবে P2, হয়ে যাবে V2। আর টেম্পারেচার যেহেতু আইসোথার্মাল, এখানে যদি T1 হয় এখানেও T2 হবে, এ তে যদি T1 হয় বি তেও T1 হবে। তার মানে এটা একটা আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেসের মাধ্যমে আমি এ থেকে বি তে গেলাম। তারপরে আমি যাব এডিয়াবেটিক প্রসেসে, বি থেকে সি তে যাব। বি থেকে সি তে যখন যাব, এটা যেহেতু এডিয়াবেটিক এক্সপ্রেশন, হিটের কোনো ট্রান্সফার হবে না, এখানে কোনো হিট ঢুকবে না, হিট বেরো হবে না। তখন প্রেসার হয়ে যাবে P3, ভলিউম হয়ে যাবে V3, টেম্পারেচারটা চেঞ্জ হয়ে হয়ে যাবে T2। তারপর আমি আবার একটা আইসোথার্মাল কম্প্রেশনে যাব। আইসোথার্মাল কম্প্রেশন মানে হলো ভলিউম কমে যাওয়া। ভলিউম কমে গেলে সে এদিক থেকে এই রাস্তায় যাবে, গিয়ে ডি তে চলে যাবে, তখন তার প্রেসার হয়ে যাবে P4, ভলিউম হয়ে যাবে V4, টেম্পারেচার এইখানে যা এইখানেও তা ওকে, যেহেতু এটা আইসোথার্মাল T2 থাকবে। তারপরে আমরা আবার আরেকটা অ্যাডিয়াবেটিক প্রসেসে যাব। অ্যাডিয়াবেটিক প্রসেসে এখানে ভলিউম কমবে, টেম্পারেচার কিন্তু এখানে প্রেসার বেড়ে যাবে। P4 থেকে P1-এ আমি গেলাম, টেম্পারেচার আবার T2 থেকে কমে T1 হয়ে যাবে। এই হলো গিয়ে মোটামুটি একটা কার্নোট সাইকেল। এই যে দেখো, এই যে এখানে নিচে যে ছবিগুলি আছে, এই ছবিগুলি দিয়ে কিন্তু কার্নোট সাইকেল বোঝা যায়। প্রথমত কি, এই যে প্রথম যে অংশটা আছে এতে দেখো আমরা কি করতেছি, এই যে পিস্টনটাকে উপরের দিকে যাচ্ছে, কিউ পরিমাণ হিট এখানে ভিতর ঢুকতেছে, ভলিউম বেড়ে গেল, কিন্তু টেম্পারেচার রিমেন দ্য সেম এখানে। তার মানে এটাও T1-এ, এটাও T1-এ, ঠিক আছে। তারপর আমি এখান থেকে এদিকে অ্যাডিয়াবেটিকে যাব। অ্যাডিয়াবেটিক কি, অ্যাডিয়াবেটিক হলে কোনো হিট চেঞ্জ হবে না, শুধুমাত্র তার ভলিউমটা বেড়ে গেল, ঠিক আছে। তারপরে কি, ভলিউমটা বেড়ে গেলে তারপরে তার প্রেশারটা কমে যাবে। তো এখানে এইখানে যদি T1 হয়, এইখানে এইটা হয়ে যাবে T2। এটা তো ভুল লেখছে এখানে, টেম্পারেচার গুলি ভুল লেখছে, তাহলে এখানে এই ছবিটা দেখুন, এই ছবিটা দেখলে ভুল হবে। এই এই ছবিটা খুব ভালো করে আমরা দেখি, ঠিক আছে। আচ্ছা, এখন আমি প্রতিটা স্টেপের ক্যালকুলেশনটা আমি করে দেখাতে চাই তোমাকে, যে এ থেকে যখন বি তে যাব তখন কি হবে, বি থেকে সি তে গেলে কি হবে, সি থেকে ডি তে গেলে কি হবে, ডি থেকে আবার যদি এ তে যাই তখন কি হবে। এই কয়েকটা স্টেপ আমি তোমাদেরকে এখনই দেখাতে চাই। তাহলে দেখো, আমি স্টপ শেয়ার করি। দেখো আমাদের টপিকটা ছিল এরকম, এদিকে আমি প্রেসার, এদিকে হচ্ছে ভলিউম। তাহলে প্রথমে আমি এ থেকে বি তে যাব। এ তে তোমার প্রেসার, এ তে প্রেসার ছিল P1, V1। আর এইটা যেহেতু আইসোথার্মাল, এখানে ভিতর ঢুকবে হলো H1। আর এটা টেম্পারেচার, এই পুরো অংশে টেম্পারেচার হলো T1। বি তে যখন যাব তখন এটার প্রেসার হয়ে যাবে P2, ভলিউম হয়ে যাবে V2। তাহলে এখন এখন ডাব্লু কত হবে, ডাব্লু এ থেকে বি ইকুয়াল টু হবে, আর T1 লন V2 বাই V1। এটা হলো কি তোমার প্রথম ডাব্লু এ থেকে বি তে যখন গেল তখন কিরকম ইয়া হবে। তারপরে আমরা কিতে যাব, এখান থেকে আমরা যাব সি তে। সি সি তে যখন যাব তখন তার প্রেসার হয়ে গেছে P3, ভলিউম হয়ে গেছে V3। কিন্তু এই পুরো জায়গাটায় হিট কোনো ট্রান্সফার হবে না, কিছু হবে না, হিট ট্রান্সফার হবে না, কিছু হবে না। কিন্তু টেম্পারেচার এদিকে যদি T1 থাকে, এখানে হয়ে যাবে T। এখন তাহলে ডাব্লু বিসি কত, ডাব্লু বিসি হবে আর আর ইন্টু, এইভাবে লিখছিলাম, P3 V3 মাইনাস P2 V2 ডিভাইডেড বাই 1/Γ। এখন আমরা জানি পিবি কে, আমরা জানি পিবি
ইকুয়াল টু আর টি। ঠিক আছে, তাহলে আমি এইভাবে লিখতে পারি আর টি থ্রি, সরি টি থ্রি বলতে তো কিছু নেই, সরি সরি সরি, ও টি থ্রি বলতে কিছু নেই, এখানে হলো টেম্পারেচার হলো টি টু মাইনাস আর টি1 ডিভাইডেড বাই 1/, এটা এতটুকু আমার থাক, এইটা হলে হয়ে যাবে। এখন তারপরে আবার এটা কি হলো, এটা একটা আইসোথার্মাল প্রসেসে সি থেকে ডিতে যাবে, সি থেকে ডিতে গেল, ডিতে যখন গেল তার প্রেসার হলো P4, ভলিউম হলো V4, আর তার টেম্পারেচার আইসোথার্মাল যেহেতু এখানেও টেম্পারেচার T2 থাকবে, তাহলে আমি লিখবো WCD ইকুয়াল টু R T2 লন V4/V3। তারপর লাস্ট যে স্টেপটা আছে সেটা হলো এখান থেকে এখানে, এখান থেকে এখানে, ডি এর পর থেকে ইয়াতে এখানে কি হবে, এখানে হলো Q2 পরিমাণ হিট বের হয়ে যাবে সিস্টেম থেকে, আর টেম্পারেচার T1 থেকে T1 চলে আসবে। তো আমরা WDA ইকুয়াল টু লিখতে পারি, এই যে এখন ভালো হয়েছে, WDA ইকুয়াল টু লিখতে পারি আর T1 মাইনাস T2 ডিভাইডেড বাই 1 মাইনাস গান। ঠিক আছে, তাহলে আমরা 4টে স্টেপে সব ওয়ার্ক ডান বের করে ফেলছি। এখন আমার যেটা করতে হবে সেটা হলো এগুলিকে সবগুলিকে যোগ করবো। তাহলে আমি লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল টু WAB প্লাস ডাব্লিউ, একটু ক্যামেরাটাকে কাছে নিয়ে আসি, বড় করে দেখা যায়, WAB প্লাস WBC প্লাস WCD প্লাস ডাব্লিউ, প্রতিটা টার্মগুলি সবগুলি আমি এখন লিখে ফেলি। P3, সরি, আর T1 লন V2/V1 প্লাস RT2 মাইনাস RT1 ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। WCD কত ছিল, WCD ছিল আর T2 ইন্টু লন V4/V3 প্লাস আর লাস্টের টার্মটা RT1 মাইনাস RT2 ডিভাইডেড বাই 1 মাইনাস। এখন দেখো এইটা আর এটা কিন্তু আসলে ইনভার্স, এটাকে আমরা কেটে দিতে পারি। এখন দিস ইজ ইকুয়াল টু, তাহলে আমরা লিখবো RT1 লন V2/V1 প্লাস RT2 লন V4। ঠিক আছে, এইটা আমার ইয়াতে চলে আসে। তাহলে এখন এখন আমি আরেকটা জিনিস দেখি, সেটা হলো এইখানে এই পয়েন্ট এবং এই পয়েন্ট হলো অ্যাডিয়াবেটিক পয়েন্ট, তাহলে বি এন্ড সি আর সেম অ্যাডিয়াবেটিক, তাহলে তাদের মাঝখানে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা কি, সেই রিলেশন হলো T1 V1 গামা -1 ইকুয়াল টু T2 V2 গামা -1। এখান থেকে আমি লিখতে পারি T2/T1 ইকুয়াল টু ভি, এখানে 3 হবে, কোথায় জানি 3 হবে, সরি, V2, এইখানে 3 হবে, এটা 3 হবে, এটা হবে 2, তাহলে দিস ইজ ইকুয়াল টু V2/V3, কোথায় লিখতেছে, V3 ইন্টু গামা -1। সিমিলারলি ফর D and A আমি লিখতে পারি T1V1 গামা -1 ইকুয়াল টু T2V4 গামা -1। তাহলে এখান থেকে লিখতে পারি আমি T2/T1 ইকুয়াল টু V1/V4 গামা -1। এখন আমরা দুইটা সমান,
এটা সমান, তাহলে আমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড থেকে লিখতে পারি V1/V4 ইকুয়াল টু V3/V2, V2/V1 ইকুয়াল টু V3/V4। এখন এই মানগুলি আমি যদি এখানে বসায় দিই, এখানে বসায় দিলে তাহলে আমরা W ইকুয়াল টু লিখতে পারবো WR হঠাৎ করে এটা ইয়া হয়ে যায়, জুম করে ফেলো, জুম T1 ইন্টু log T2/V1 মাইনাস RT2 log V2/V1 ইকুয়াল টু R log V2/V1 ইন্টু T1 মাইনাস T2। তাহলে আমি ডাব্লু পেয়ে গেলাম। আমার তাহলে কি পরিমাণ কাজ করা হলো ডাব্লু, তাহলে আমরা পেলাম ডাব্লু ইকুয়াল টু H1 মাইনাস H2। এটা H1 কি জিনিস, সিস্টেমের ভিতর কি পরিমাণ হিট ঢুকছিল এবং সিস্টেম থেকে কি পরিমাণ হিট বের হয়ে গেছে, সেটা হলো ডাব্লু। এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ইউজফুল আউটপুট বাই ইনপুট। This is equal to W/H। ঠিক আছে, এটা তাহলে আমাদের এফিসিয়েন্সি বের হয়ে গেল। তাহলে এফিসিয়েন্সি আমরা কি লিখতে পারি, H1 মাইনাস H2/H1 ইকুয়াল টু 1 মাইনাস H2/H1। এটা মাঝে মাঝে এইভাবে টেম্পারেচার দিয়েও লেখে, এটা T2 মাইনাস T1 এটা দিয়েও লেখে, কারণ অঙ্ক করার সময় অনেক সময় দেখবো যে এটা দিয়ে রাখতেন। তাহলে কার্নোট ইঞ্জিন কি জিনিস, কার্নোট ইঞ্জিন হলো এমন একটা ইঞ্জিন যে ইঞ্জিনটা আমাকে একটা ইঞ্জিনের এফিসিয়েন্সি সম্পর্কে ধারণা। এখন আমরা এইটার কিছু সাবসিকুয়েন্ট কিছু জিনিস আমরা পড়ব। এই হলো দিস ইজ দা কার্নোট ইঞ্জিন, এটা আমরা এইমাত্র পড়লাম। তারপরে আমরা চলে যাব কার্নোট ইঞ্জিনের ব্যবহার করে আমরা কিছু হিট পাম্প এবং রেফ্রিজারেটর তৈরি করব। প্রথম কথা হলো হিট পাম্প কি জিনিস। হিট পাম্প হলো এমন জিনিস, আমাদের তো গ্রীষ্ম প্রধান দেশ, শীত প্রধান দেশে তাদের বাইরে টেম্পারেচার থাকে খুব ঠান্ডা, আর ঘরের ভিতর টেম্পারেচারটা তারা চায় গরম রাখতে। তাহলে একটা পাম্প তারা ব্যবহার করে, এই পাম্প থেকে তারা হিট, বাইরের অ্যাটমসফিয়ার থেকে হিট গ্রহণ করে তারপর তারা ওই রুমের ভিতর হিটটা সাপ্লাই করে। ধরো বাইরে থেকে Q2 পরিমাণ সে হিট নিল এবং Q1 পরিমাণ হিট সে ইয়ার ভিতর ঢুকে দিবে, ঠিক আছে, এয়ার ভিতর ঢুকালো, রুমের ভিতর ঢুকিয়ে দিল। তাহলে দেখো একটু আমরা রিডিং পড়ি এখানে, তাহলে অনেক কিছু বুঝে যাব। হিট পাম্প ইজ এ থার্মোডাইনামিক সিস্টেম অপারেটিং in a cycle which absorbs heat from a low temperature body and rejects it to a high temperature body. Refrigerator and heat pumps operate on the same cycle but differ in their objectives. The objective of a heat pump is to maintain a heated space at a higher temperature. তার মানে কি, এটা আমাদের অবজেক্টিভটা কি, আমরা করবো কি একটা হিটেড স্পেস তৈরি করবো হায়ার টেম্পারেচারে, এবং কি করব আমরা অ্যাবজর্বিং হিট ফ্রম দা রিজার্ভার, মানে অ্যাটমসফিয়ার থেকে হিট নিব। অ্যাটমসফিয়ার কিন্তু ঠান্ডা, তারপরে ওখান থেকে আমার হিট নিতে হবে। হিট নিয়ে তারপর আমরা হাই টেম্পারেচারের যে ঘরটা আছে সেটাকে আরো হাই করে দেবো। এই কাজ করতে গেলে আমার নিশ্চয়ই অনেক কাজ করতে হবে, সেই কাজের পরিমাণ হলো ডাব্লিউ নেট। তারপরে আরেকটা যন্ত্র আমরা দেখি, এই যন্ত্রটাকে বলা হয় রেফ্রিজারেটর। রেফ্রিজারেটরের কাজ কিন্তু হিট পাম্পের ঠিক উল্টা, কারণ এইখানে ধরো একটা স্পেস, আমাদের ফ্রিজের একটা স্পেস অথবা এয়ার কন্ডিশনও ভাবতে পারো, এই রুমটা ভিতর থেকে আমরা হিট বের করে বাইরের টেম্পারেচার কিন্তু আরো গরম, সেইখানে আমরা এই হিটটা দিবে। তোমরা এখন দেখতে পাচ্ছ যে ঢাকা শহরে কিন্তু আগে যত গরম ছিল এখন আরো গরম বেড়ে যাচ্ছে, কারণ এত বেশি এখন এয়ার কন্ডিশন ব্যবহার হচ্ছে। এই এয়ার কন্ডিশনের কাজ হলো রুমটাকে গরম ঠান্ডা রাখার জন্য, সেখানে যে হিটগুলি আছে সেগুলি বের করে অ্যাটমসফিয়ারে দিয়ে দেয়।
যার জন্য এখন দেখবো যে এখন আগে যত গরম লাগতো এখন আরো বেশি অনেক গরম লাগে। ঠিক আছে, তারপর তারপর আমরা দেখি তাহলে আমরা কি করবো, এই রুম থেকে হিট নিয়ে তারপরে আমরা বাইরে দিয়ে দিই। এটা হলো কি আমার রেফ্রিজারেটর। এটা কি, এটা is to maintain a cooled space at a low temperature is accomplished by removing heat from a cooled space and rejecting this heat to a high temperature reservoir. Both heat pump and refrigerator are work consuming device। এতে কিন্তু ওয়ার্ক, তার উপর তাকে তোমার দিতে হবে, যেমন ধর পাওয়ার দিতে হয়। যেমন ধর তুমি যদি হিট পাম্প বলো বা একটা এয়ার কন্ডিশনার বা রেফ্রিজারেটর বলো, তাকে কিন্তু বাইরে থেকে পাওয়ার সাপ্লাই করতে হয়। তুমি ইলেকট্রিসিটি দাও, সেই ইলেকট্রিসিটি গ্রহণ করে সেই কাজটা করতে পারে। In the case of heat pump and refrigerator, the term efficiency is replaced by coefficient of performance। এখানে আমরা আসলে ব্যবহার করি একটা শব্দ, সেটাই হলো coefficients of performance বা COP। Let Q1 equal to heat rejected by a system, Q2 হলো heat absorbed by a system, W net হলো net work input in the system। এটার ইকুয়েশনটা হলো এরকম, এখানে কিছু একটা কাটা গেছে। আচ্ছা, এই যে দেখো এখানে সিওপি দেওয়া আছে। সিওপি হাই হিট পাম্পের জন্য এটা কোথায় কাজ করবে, যেখানে Q1, এই যে এখানে দেখো হিট পাম্পের এই রুমটা হলো Q1, তাহলে Q1টা থাকবে উপরে, নিচে থাকে ডাব্লু নেট। ডাব্লু নেট মানে হলো Q1 মাইনাস Q2। তাহলে এইটাকে আমরা বলবো সিওপি অফ এ হিট পাম্প। আর রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমরা কোনটাকে ঠান্ডা রাখার চেষ্টা করি, Q2 কে। কাজেই Q2 থাকবে উপরে আর Q1 মাইনাস Q2 থাকবে নিচে। এই দুটো ইকুয়েশন থেকে আমরা দেখতে পাই যে সিওপি এইচপি মাইনাস সিওপি আর যদি আমরা লিখি দিস ইজ ইকুয়াল টু 1, তো হিট পাম্পের সিওপি ইকুয়াল টু রেফ্রিজারেটর হিট সিওপি প্লাস 1 হয়। তারা এই সম্পর্কটা অনেক সময় পরীক্ষায় বলে। তো যদিও তোমাদের পরীক্ষা হবে এমসিকিউ, কাজেই ডিরেভেশনের ঝামেলা নেই, কিন্তু আনসার গুলি আমার জানতে হবে। এই গেল হলো গে আমার হিট পাম্প এর বর্ণনা। এখন আমরা আলোচনা করি এন্ট্রপি নিয়ে। এন্ট্রপি কাকে বলে? এন্ট্রপি আমি একটু আগেই ডিফাইন করছিলাম। এন্ট্রপি হলো তোমার মেজার অফ এ ডিসঅর্ডার। ঠিক আছে, একটা রিভার্সিবল প্রসেসে এন্ট্রপি হলো ডিএস ইকুয়াল টু ডি কিউ বাই টি। ঠিক আছে, একটু আবার একটু তোমাদেরকে করবো আমি।
সরি তোমাদের ডিস্টার্ব করলাম। এখন তাহলে আমরা আমরা ইয়াটাতে আবার ওই যেটা পড়ছিলাম সেখানে যাই। আমাদের অঙ্ক বাদে আর তেমন কিছু বাকি নেই। এই এন্ট্রপির এটা আমরা শুধু শিখি। এখন দেখো ম্যাথমেটিক্যাল ডেফিনেশন আমি একটু আগে বলছিলাম, ডিএস ইকুয়াল টু ডি কিউ বাই টি। এখানে একটা রিভ লিখছে, রেভ মানে হলো রিভার্সিবল প্রসেস, মানে এমন প্রসেসে হিটটা হইতে হবে যেটা আবার নিজের পুরান জায়গায় ফিরে আসতে পারে। ধরো তুমি একটা পানিকে গরম করলা 50 ডিগ্রিতে, তারপর তাকে রেখে দিলা, সে আবার আগের জায়গায় চলে আসবে। এইটা হলো রিভার্সিবল প্রসেস। কিন্তু কোনো জিনিসকে যদি তুমি ধরো ভাঙলা, তখনও হিট তৈরি হয়, কিন্তু তুমি আবার কিন্তু জোড়া লাগাতে পারবে না, তাই না? তখন ওইটাকে বলবো আমরা ইরিভার্সিবল প্রসেস। এখন এটাকে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমি একটা টোটাল এন্ট্রপি পাবো। আর অনেক দূরে চলে গেলাম। এটাকে যদি ইন্টিগ্রেশন করি আমি একটা টোটাল এন্ট্রপি পাবো। এখন এন্ট্রপির কি জিনিসটা, কি জিনিসটা হলো এখানে লিখছে মেজার অফ ডিসঅর্ডার। হায়ার এন্ট্রপি মিনস হায়ার ডিসঅর্ডার। যেমন ধরো গ্যাস মলিকুল স্প্রেডিং আউট ইন এ রুম। একটা মনে করো রুমের ভিতর যদি গ্যাস মলিকুল থাকে, যদি টেম্পারেচার বেশি হয় তাহলে এগুলি বেশি ছড়িয়ে থাকবে, আর যদি কম হয় তাহলে এগুলি সব কাছাকাছি চলে। যেমন ধরো 0 ডিগ্রি কেলভিনে যদি কোনো গ্যাস মলিকুল, এগুলি সব একসাথে জায়গায় চলে আসবে। লোয়ার এন্ট্রপি মিনস মোর অর্ডার। যত এন্ট্রপি কম ততই অর্ডার বেশি। যেমন ধরো একটা সলিডের এন্ট্রপি গ্যাসের থেকে অনেক কম থাকে, কারণ তারা অর্ডার্ড অবস্থায় থাকে। এনার্জি ডিসপার্সাল। এন্ট্রপি কোয়ান্টিফাইজ হাউ এনার্জি স্প্রেস উইদিন এ সিস্টেম, মানে একটা সিস্টেমের ভিতরে এনার্জিগুলি কিভাবে ছড়িয়ে আছে সেটা এন্ট্রপি বলে। ইন স্পন্টেনিয়াস প্রসেস এনার্জি টেন্ডস টু বিকাম মোর ইভেনলি ডিস্ট্রিবিউটেড, ইনক্রিজিং এন্ট্রপি। একটা স্পন্টেনিয়াস প্রসেস মানে হঠাৎ করে যেটা হয়, তুমি কিছু একটা ভাঙলা, ওইটা কিন্তু স্পন্টেনিয়াস প্রসেস। কিন্তু পানিকে আস্তে আস্তে করে গরম করে বাড়াচ্ছ, এটা কিন্তু হলো একটা নন স্পন্টেনিয়াস প্রসেস। তাহলে এনার্জি, যখন তুমি কোনো একটা স্পন্টেনিয়াস প্রসেসে যাও, এনার্জি টেন্ডস টু বিকাম মোর ইভেনলি ডিস্ট্রিবিউটেড, ইনক্রিজিং। সেগুলি চায় যে তারা খুব ইভেনলি ডিস্ট্রিবিউটেড হতে, যদিও পারে না, তখন এন্ট্রপি বাড়িয়ে ফেলে। এখন এন্ট্রপির সাথে সেকেন্ড ল সম্পর্ক। The second law of thermodynamics states that the total entropy of a isolated system always increase in a natural process. এইটা হয় জিরো হবে এন্ট্রপি চেঞ্জ, অথবা এটা বাড়তে থাকবে। একটা রিভার্সিবল প্রসেসে এন্ট্রপি জিরো হতে পারে, কিন্তু ইরিভার্সিবল প্রসেসে এটা সব সময় জিরো থেকে বড়। ইউনিট কি? ইউনিট হলো জুল পার কেলভিন, ঠিক আছে? আর এক্সাম্পল একটা দেখি আমরা। একটা 500 জুল অফ হিট ইজ অ্যাডেড রিভার্সিবলি টু এ সিস্টেম অফ 250 ডিগ্রি কেলভিন। দ্য এন্ট্রপি চেঞ্জেস, এখানে উপরে হবে 500, নিচে 250, তার এটা হলো 2 জে কেলভিন। কিন্তু অনেক ক্যালকুলেশন এত সিম্পল নাও হতে পারে। আচ্ছা, কি কানেকশন বিটুইন এন্ট্রপি অ্যান্ড সেকেন্ড? এন্ট্রপি অলওয়েজ ইনক্রিজ ইন এন অ্যাসিলেটেড সিস্টেম, এটা আগেই বলছি, ঠিক আছে? তারপরে রিভার্সিবল প্রসেস জিরো, এটা আগে বলা হয়েছে, এটা বলার দরকার নাই। এখন হিট ট্রান্সফারের সাথে তার একটা সম্পর্ক আছে। এন্ট্রপি ইজ রিলেটেড টু হিট ট্রান্সফার কিউ এন্ড টেম্পারেচার টি বাই দিস ইকুয়েশন। এন্ট্রপি ইজ এ মেজার অফ, এগুলো অনেক কিছু আবার আগে বলছি, আবার রিপিট হয়ে যাচ্ছে। তো আমরা একটু ক্যালকুলেশনের দিকে যাই। এখন ধরো কিছু অঙ্ক আমাদের এখানে করা আছে, এই অঙ্কগুলি আমরা একটু সলভ করি, তাহলে মোটামুটি এই চ্যাপ্টার সম্পর্কে আমাদের ধারণা তৈরি হয়ে যাবে। তো আমরা এখন অঙ্কগুলি করি। আজকে ক্লাসে এত স্টুডেন্ট কমে গেছে কেন জানি। আচ্ছা, প্রথম অঙ্কটা কি বলছে? প্রথম অঙ্কটা বলছে, আহ, এটা বলছে দেখো, এ কার্নোট হিট ইঞ্জিন, এ কার্নোট হিট ইঞ্জিন ইজ কি বলে, operates between high temperature reservoir at 60 ডিগ্রি কেলভিন and low temperature reservoir at 300 কেলভিন। এফিসিয়েন্সি বের করো। তাহলে এফিসিয়েন্সি সূত্র কি? এফিসিয়েন্সি সূত্র আমি তোমাদেরকে এইখানে লিখে দিচ্ছি। এফিসিয়েন্সি সূত্র হবে এটা, এটা ইকুয়াল টু 1 - T1 T1 টি, T1 হলো ছোট, T1 ডিভাইডেড বাই টি। এই সূত্র দিয়ে এটা করবো। তারপর বলছে ইফ
the heat energy absorbs 500 joule of heat from a high temperature reservoir. How much work does it do? ঠিক আছে, তাহলে আমরা আমরা পাবো যে এই ইকুয়েশন হলো যে W ইকুয়াল টু, সরি স্যার এই ফর্মুলাটা ডকুমেন্টে মানে আপনি যেটা লিখতেছেন এটা কি থাকবে? ইয়াতে কি, ইয়াতে মানে ভিডিওতে রেকর্ডিং এ রেকর্ডিং আর ডকুমেন্টে কি থাকবে এটা আপনি যেটা লিখছেন? থাকবে মানে কি? ও আচ্ছা, ডকুমেন্টে না, ডকুমেন্টে থাকবে না, এটা রেকর্ডিং এ থাকবে কিন্তু ডকুমেন্টে থাকবে না। এটা ডকুমেন্টের উপরে আমি ইয়া দিয়ে লিখতেছি, জুমের। তাহলে এটা আমাদের এমনি তুলে নিতে এটা হবে। তুমি রেকর্ডিং যখন দেখবা তখন তুমি রেকর্ডিং এ পেয়ে যাবা, রেকর্ডিং এ আবার থাকবে কিন্তু এমনি ডকুমেন্টে থাকবে না, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, তাহলে এখন ডাব্লু, এই অঙ্কটায় লাস্টে ডাব্লু ইকুয়াল টু, আমরা আমরা তো একটা এন বের করবো তাই না, ইকুয়াল টু হবে এন না, এটাকে আসলে ইটা, এন বলতেছি কেন, এটা হলো ইটা, একটা ইটা, ইটা ইন্টু কিউএইচ, এটা হলো সূত্র। কিউ এর মান কত, কিউএইচ ইকুয়াল টু হবে 500 জুল। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি কি পরিমাণ কাজ হয়েছে সেটা বের করতে হবে। ঠিক আছে, দিস ইজ দ্য ফর্মুলা। আমার কাছে আরেকটা ল্যাপটপ ছিল যেটা আছে হাতে লেখা যায়, সেটা দিয়ে করলে ভালো হতো, তাহলে আমি এটা কিবোর্ড দিয়ে লেখা আসলে কঠিন। তারপর আমরা এগুলি তাহলে মুছে দিই, এটা এটা সহজ একটা সূত্রের অঙ্ক, কাজে এটা বেশি কঠিন হবে না। আচ্ছা, তারপরে তারপরে আমরা যাব পরের অঙ্কে। এন্ট্রপি চেঞ্জ ইন হিট ট্রান্সফার, এটা কি সূত্র হবে? এটা সূত্র আমি শুধু লিখে দিতে পারি এইখানে, দেখো এটা এই ঘটনায় a 2 kg block of metal at 500 degree Kelvin is brought into thermal contact with a heat reservoir at 300 Kelvin. The block releases 400 joule of heat to the reservoir. Calculate the total entropy change of the universe due to this process. এখানে দেখো, এখানে কিন্তু হিট ট্রান্সফার অনেক ভাবে হয়েছে। প্রথমত একটা মেটাল ব্লক আছে, মেটাল ব্লকটা হলো কেজি হলো 2 কেজি, সেইটা কি করছে, সেটা টেম্পারেচার হলো 500 ডিগ্রি কেলভিন, সে তাকে একটা একটা থার্মাল হিট রিজার্ভার, যে হিট রিজার্ভার 300 কেলভিনে আছে তার কন্ট্যাক্টে নিয়ে আসবে। তাহলে সে কি করবে, সে হিট লুজ করবে, তাই না? হিট যদি লুজ করে, সে এই সে লিজ করছে 400 জুলে, তাহলে তার জন্য এস কত হবে, তার জন্য এস হবে এরকম, জন্য এস হবে ইকুয়াল টু ইকুয়াল টু মাইনাস, সে যেহেতু হিট লুজ করছে তাহলে এখানে তোমার দিতে হবে মাইনাস 4000, 4000, বুঝে নিতে হবে এটা কি লিখছি। ঠিক আছে, এগুলো 4000 আর নিচে কি হবে, টেম্পারেচার কত, 500, ওদিকে চলে গেছে 500। ঠিক আছে, এটা তাহলে কার জন্য হিট, ইয়া এটা হলো যে মেটাল ব্লকটা আছে, সেই মেটাল ব্লকটা কি পরিমাণ এনট্রপি তার সে লুজ করছে, সে চেঞ্জ হয়েছে। তাহলে রিজার্ভারের জন্য আমি কত লিখবো, রিজার্ভার তো এই যত পরিমাণ হিট লুজ হয়েছে সেটা পাইছে, তাহলে সেখানে আমি লিখবো 4000 ডিভাইডেড বাই 300। ঠিক আছে, তার মানে তোমার এইটা হলো মেটাল, আর এস রিজার্ভার ইকুয়াল টু হবে 4000 ডিভাইডেড বাই, ঠিক আছে, তাহলে তো এটা তুমি ইকুয়াল টু করে ফেলতে পারো। আচ্ছা, আমি কি ইয়া করছিলাম, রেকর্ডিংটা অন করছিলাম, তো মনে নাই, দেখে নি। হ্যাঁ, রেকর্ডিংটা অফ করছিলাম কিনা তাও মনে নেই। আমি যখন ইয়া ছেলের সাথে কথা বলতেছিলাম তখন কি রেকর্ডিং অফ করছিলাম কিনা আমি তো এখন ভুলে গেছি। আচ্ছা যাক, এখন কিছু করার নাই, আমি পরে চেক করে দেখবো। তাহলে দেখো এখানে ওই যে লেখাগুলি সব কিন্তু চলে গেছে। ঠিক আছে, তাহলে আমার এখন কি করতে হবে,
এস ইকুয়াল টু হবে এস ইকুয়াল টু হবে এস ইকুয়াল টু হবে এস মেটাল প্লাস এস রিজার্ভ। ঠিক আছে, তাহলে এটা যদি যোগ করি তাহলে আমি পেয়ে যাব যে ইউনিভার্সালের হিট 5.33 জুল পার কেলভিন বেড়ে গেছে। ঠিক আছে, তো এটা তো সহজই আছে অঙ্ক। আচ্ছা, এখন আমরা এগুলিকে মুছে দেই। আচ্ছা, এখন আমরা যাব তারপরের অঙ্কে। Work required in a refrigeration cycle. A refrigerator operates between 273 Kelvin and 310 Kelvin. If the refrigerator removes 200 joule of heat from the cold space, তাহলে বের করতে হবে মিনিমাম ওয়ার্ক আউটপুট কত। ঠিক আছে, তাহলে প্রথমে তুমি সিওপি বের করে ফেলবা। সিওপি ইকুয়াল টু হবে সিওপি সিওপি ইকুয়াল টু হবে টিসি ডিভাইডেড বাই, এটা হলো কি পরিমাণ কাজ করা হয়েছে কোল ইয়াতে আর কতটুক সে ওয়ার্ক করছে, তাই না? ডেফিনেশনটা আবার একবার দেখে নিবা। টিএইচ এইচ তো দাগ দিতে হচ্ছে, টিএইচ মাইনাস এগুলিকে এইখানে মানগুলি বসা দিবা। এইচ হবে 500, সরি 310, আর টিসি হবে 273। এটা দিয়ে তুমি সিওপি বের করবা। এখন কিউ ডাব্লু ইকুয়াল টু কত? প্রথম অংশটা আসছিল ডাব্লু, ডাব্লুটা আগে বের করতে গেলে দিস ইজ ইকুয়াল টু কিউসি। কিউসি কিন্তু দেওয়া আছে, সেটা কত? 200 ডিভাইডেড বাই সিওপি। এটার মাধ্যমে তুমি অঙ্কটা ঠিক আছে, ওই হলো গিয়ে তোমার দ্বিতীয় অঙ্কটার জায়গা। আবার কি গেল, তাহলে এগুলো মুছে দিচ্ছি, থেকে যাও। তারপর আমরা যাই ম্যাথ প্রবলেম 4-এ, হিট ইঞ্জিন প্রডিউসিং পাওয়ার। বলছে যে হিট ইঞ্জিন রিসিভস 800 জুল of heat from a hot reservoir at 700 degree Kelvin and rejects heat to a sink at 350 degree. তাহলে এটাতে প্রথমে আমার ইটা বের করতে হবে। ইটাটা কিভাবে বের করব? ইটা ইটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু জানি কত? এটা হলো 1 মাইনাস টিসি বাই টিএইচ। সেটা মান, এটা মান আসবে কত? এটা মান আসবে 0.5, কারণ 350 আর 700 আছে। তারপর ডাব্লু ম্যাক্স কত? ডাব্লু ম্যাক্স ইকুয়াল টু ইটা ইন্টু কিউএইচ। ঠিক আছে, এখানে বসা দিবা। এটা 400 জুল আসবে, কারণ কিউএইচ এর মান হলো 800। আর 60% যদি এফিসিয়েন্সি থাকে তাহলে কতটুকু পাবা তোমরা? তাহলে পাবা 0.6। তখন ডাব্লু অ্যাকচুয়াল ইকুয়াল টু হবে ডাব্লু ম্যাক্স ইন্টু 60%, 240 জুল আসবে। তো এইটা এখন লাস্ট অঙ্কটা, এটা খুবই ঝামেলার, একটু
ওইটা মনোযোগ দিয়ে দেখ দেখ। এগুলি মুছে দিলাম। তারপরে এই অঙ্কটা এইখানে দেখো, এইখানে কিছু চেঞ্জ বলছে। এখানে চেঞ্জ বলছে কি, যে 1 কেজি ওয়াটার আছে, 80 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ মিক্সড উইথ 1 কেজি অফ ওয়াটার ইজ 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এসব নো হিট লস সারাউন্ডিং। তাহলে তোমার ফাইন্ড দ্য ফাইনাল ইকুইলিব্রিয়াম টেম্পারেচার। ঠিক আছে, তাহলে কিভাবে বের করবা এই ইকুইলিব্রিয়াম টেম্পারেচার? তাহলে তোমার এটা ওই যে তোমার একটা একটা সূত্র আছে, যে সূত্রটাকে আমরা বলি, এখানে দাঁড়াও, ওই সূত্রটাকে আমরা বলি হিট অ্যাবজর্ব ইকুয়াল টু হিট হিট এটাকে কি বলে, আমি তো এখন ইয়াতে পড়ে গেছে। হিট রিমুভ বলে নাকি, কোন একটা জিনিস হিট অ্যাবজর্ব করে আরেকটা জিনিস হিট বেয়ার করে ফেলে, ছেড়ে দেয়। এটাকে ভাষা বাংলা ইংলিশটা কি? 1 মিনিট আমি একটু সঠিক ভাষাটা খুঁজে নিই। মাথা অনেক সময় কাজ করে না, অনেকক্ষণ ধরে কাজ নিচ্ছি আর মাথা কাজ করতেছে। সরি, হিট লস্ট লিখলেই হবে। ঠিক আছে, ইকুয়াল টু হিট লস্ট। এই সূত্রের মাধ্যমে তুমি একটা ইন্টারমিডিয়েট টেম্পারেচার হিসাব করবে, সেই টেম্পারেচারে তুমি ব্যবহার করে হিট অ্যাবজর্ব ইন্টু হিট লস্ট, পানির আপেক্ষিক তাপ লাগবে, কি কি লাগবে, হিট লস্ট ইকুয়াল টু কি, ম্যাস ইন্টু ইন্টু স্পেসিফিক হিট ইন্টু ইন্টু লস অফ টেম্পারেচার। আর গেইন হলে এই টেম্পারেচারটা বাড়বে। ঠিক আছে, এই হলো পার্থক্য। তাহলে এই সূত্রের মাধ্যমে তুমি ফাইনাল ইকুইলিব্রিয়াম টেম্পারেচার বের করবে, তারপর টোটাল এন্ট্রপিটা বের করবে। টোটাল এন্ট্রপি বের করার সময় যেই হিটটা 80 ডিগ্রিতে আছে, সে মিক্সিং টেম্পারেচারে যেতে কত এন্ট্রপি সেটা তোমার লাগবে। আবার যে টেম্পারেচার জিনিসটা ঠান্ডা, সেটা যদি ইয়াতে যেতে চায়, তোমার ওই মিক্সিং টেম্পারেচার যেতে চায়, কত হিট লাগবে সেটা লাগবে। এই দুইটার কোয়ান্টিটি দিয়ে তুমি এটা বের করবে। এটার আমি করে দিই। আবার আমাকে একটা মিনিট দাও, হ্যাঁ।
আর আপনার মাইক্রোফোন মিউট হয়ে আছে। এখন আমরা যদি এটা বের করতে চাই তাহলে আমার করতে হবে কি এস হট প্লাস এস কোল্ড বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা হট, এস হট মানে কি? এস হট হলো, এস হট হলো এর থেকে এত টেক্সট দিয়ে লিখি তাহলে তো আরো সহজে লিখতে পারতাম। এস হট মানে হলো ইকুয়াল টু হলো ডেল কিউ, কিউ, কিউর কিসের কিউ? কিউ হলো যেই এত টেম্পারেচার লুজ করবে, তাই না? কিউ লস্ট ডিভাইডেড বাই টেম্পারেচার, ঠিক আছে? কত টেম্পারেচার লস করলো সেটা বের করবা। এখন এখানে তো কথা হলো, এখানে হলো টেম্পারেচার তো দুইটা। এখন আমি তাহলে কি করব? এখানে হলো একটা টেম্পারেচার কি, যে টেম্পারেচারে সে ইয়াতে যায়। এখন একটু আমি আমি একটু তোমাদেরকে আবার একটু আমি আমার ইয়াতে ফেরত নিয়ে আসতেছি। এইটা কিভাবে বের করতে হয় সেটা দেখানোর জন্য। ডেল হেস হট ইকুয়াল টু আমরা জানি ডিএস বাই, সরি ডি কিউ বাই টি, এটা তো আমরা জানি, তাই না? এখন আমার বের করতে হবে যে এইটার টেম্পারেচার টিআই থেকে টিএফ যদি যেতে চায় তাহলে সেখানে কি পরিমাণ এটা বের করতে পারি। এখন ডি কিউ ইকুয়াল টু জানি আমি এম এস ডিটি, ডিটি মানে হলো চেঞ্জ ইন টেম্পারেচার, আর এখানে একটা টেম্পারেচার আছে, তাহলে এটা হবে টিআই টিএফ। তাহলে এখানে লিখতে হবে এম এস লন অফ টি, ln of t equal ti tf equal to ms ln tf by ta। এই সূত্র দিয়ে তোমার বের করতে হবে। এইটা গেল এক ধরনের প্রবলেম। আরেকটা প্রবলেম হতে পারে, সেটা হলো 0 ডিগ্রি, 0 ডিগ্রি আইস থেকে 0 ডিগ্রি ওয়াটারে যদি যায় তখন আমাদের কি লাগে? তখন তখন কিন্তু আমরা ইয়া ব্যবহার করতে, এই সূত্র ব্যবহার করতে পারি না, তখন আমরা ব্যবহার করি কিউ ইকুয়াল টু এম এল, তাই না? তো তাহলে আমার তখন করতে হবে কি ডেল এস ইকুয়াল টু এম এল ডিভাইডেড বাই টি। এখানে কিন্তু আবার টি ফিক্স, কারণ 0 ডিগ্রি আইস, 0 ডিগ্রি ওয়াটার। এই জিনিসটা মাথা ভিতরে রাখলে তোমার এখন আমার মনে যে যে অঙ্কগুলি আসবে সেই অঙ্কগুলি তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো আমরা কি আজকে শেষ করি নাকি? আমরা আজকে শেষ করি। অঙ্ক তোমাদের অনেক করতে হবে, অঙ্কগুলো আমি আমি তোমার ইয়া দিয়ে দিচ্ছি। সরি, অ্যাটেন্ডেন্সও দিন স্যার। অ্যাটেন্ডেন্স দিই নেই সাজিউল? আমি ও একটু তুমি পরে ঢুকছিলাম স্যার, 10 মিনিট পরে। পরে ঢুকো কেন? তখন বলছো তখন তো আর অ্যাটেন্ডেন্সই দেওয়া যায় নাই, তখন তো ইয়া হয়ে গেছে, অ্যাটেন্ডেন্স ক্লোজ হয়ে গেছে। এখনো তো ক্লাস শেষ হয়নি দেখে, আরেকটু পরে বললে কিন্তু আর অ্যাটেন্ডেন্সে ঢুকতে পারতাম। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে, ওকে। সাজিব আর সাফায়েত স্যার দিয়ে দিয়েছেন। আরেকজন আছে, আরেকজন আছে, সাফায়েত নাম দেখছি তো। আর কেউ বাকি আছো? খেয়াল করো, সামি, লেভিন, সাজিদ, নাফিউর রহমান সাজিদ, রেজওয়ানুর রহমান আবির, আশরাফুল করিম ইফতি, সামি, সুমাইয়া হাসান বনি, আব্দুল্লাল মামুন, তামিম আনাফ। এরা কেউ আসো কিনা? না থাকলে আর ঠিক আছে, আজকে তাহলে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো। দিয়ে দিচ্ছি, আমি সবাইকে দিয়ে দিচ্ছি। আর তাহলে ক্লাসটা শেষ করে দিচ্ছি। খুদা হাফেজ।